আবার স্যাচুরেটেড ফ্যাটেরও দরকার আছে। আপনি যদি ডাক্তারদের সাথে আলাপ করেন, যারা ডক্টর এনএইচএস, তারা বলবে যে স্যাচুরেটেড ফ্যাট টোটালি অ্যাভয়েড করো। এটার কারণ আছে, কারণ স্যাচুরেটেড ফ্যাট ইজ এ কিলার, যেটার কারণে আমাদের সিবিডি, কার্ডিওভাস্কুলার ডিজিজ, করোনারি হার্ট ডিজিজ, যেগুলো হচ্ছে রক্তনালী ব্লক হচ্ছে, স্যাচুরেটেড ফ্যাট হয়ে যাচ্ছে। কিন্তু স্যাচুরেটেড ফ্যাট ইজ এ প্রিকারসার ফর টেস্টোস্টেরন হরমোন। পুরুষের যে হরমোন আছে, যেটা লিবিডো বাড়ায়, যৌন আকাঙ্ক্ষা বাড়ায়, সেটা কিন্তু স্যাচুরেটেড ফ্যাট আপনার লাগবে। তাহলে ইউ আর ইন এ ডাইলেমা, রাইট? আর স্যাচুরেটেড ফ্যাট বেশি হইলেই, কোলেস্টেরল বাড়লেই আপনাকে স্টাটিন বা সিম্বাস্টাটিন দেওয়া হয়। এবং আমেরিকাতে তো সমস্যাটা এত বেশি, সায়েন্টিস্টরা চিন্তা করতেছে সাপ্লাই ওয়াটারের মধ্যে স্টাটিন দিয়ে দেওয়ার জন্য। আর আপনি যদি কোলেস্টেরল স্টাটিন বেশি খান, আপনার কোলেস্টেরল কমে যাবে, বা টেস্টোস্টেরন। তো এটা অনেকটা আমাদের তৃতীয় বিশ্বে যেগুলো গরু ছাগলের খাসি করাই দেওয়া হয়, ব্যাপারটা অনেকটা ওরকম। তো যাই হোক, দিস ইজ something you need to deal with very carefully. It is possible that এটা সম্ভব যে আপনি স্যাচুরেটেড খাবার, যেগুলা কোলেস্টেরল বাড়াবে আপনার, এগুলা খাবেন, কিন্তু তারপর আপনার কোলেস্টেরল বাড়বে না। এটার জন্য রিমিডি আছে। আপনি স্টার্টিং না খাই, আপনি এক্সারসাইজ করবেন, আপনি কার্বোহাইড্রেট কমাই দিবেন, আপনি হেলদি লাইফস্টাইল লিড করবেন, তাহলে আপনার কোলেস্টেরল বাড়বে না। কিন্তু যেহেতু অ্যাজ এ প্যাকেজ কেউ করে না, এই জন্য ডাক্তারদের কাছে গেলেই বলবে আপনি স্যাচুরেটেড ফ্যাট খাবেন না, তাহলে আপনার কার্ডিওভাস্কুলার সিস্টেম, কারণ আপনি যেই সমস্যা নিয়ে গেছেন সেটার সমাধান ডাক্তার করতে চায়। আপনার সমস্যার সমাধান গেছেন, হার্ট বুক ব্যথা করে, আপনার রক্তনালী ব্লক হয়েছে, হার্টের সমস্যা, তখন বলবো আপনি স্যাচুরেটেড ফ্যাট খায়েন না। ডাক্তারের এছাড়া বলার কোনো উপায় নেই। কিন্তু স্যাচুরেটেড ফ্যাটও শরীরের জন্য দরকার আছে। ইন জেনারেল অধিকাংশ মানুষ যেহেতু হৃদরোগ এবং হার্ট ডিজিজে ভুগতেছে, সেই জন্য স্যাচুরেটেড ফ্যাট না খাওয়ার জন্যই এনএইচএস বলতেছে এবং বলবো। তো এখন কিভাবে আপনি ব্যালেন্স করবেন? স্যাচুরেটেড ফ্যাট আপনার দরকার আছে, আপনার 70 বছর বয়স, আপনি আরেকটা বিয়ে করতে চাচ্ছেন, স্যাচুরেটেড ফ্যাট আপনার দরকার, এটারও সমাধান আছে। তবে আমি ম্যারেজ কাউন্সিলর না, আমার কাছে সেই সমস্যা নিয়ে আসেন না। এখন যে ফুড পিরামিড একটা কথা আছে, আমাদেরকে বলা হয় যে বেশি বেশি করে কার্বোহাইড্রেট খাইতে হবে, এর চেয়ে কম খাবেন ভেজিটেবল ফ্রুট, এর চেয়ে কম খাবেন হলো ডায়েরি প্রোডাক্টস, এর চেয়ে কম হলো আপনার অয়েল। এটা হলো জেনারেল এনএইচএস অ্যাডভাইস। এটা ঠিক আছে, কিন্তু কিছু কিছু স্পেসিফিক ডিজিজ সারানোর জন্য, যেমন ডায়াবেটিস, হৃদরোগ আপনার হয়ে গেছে, আপনি কিভাবে সারাবেন? সেই ক্ষেত্রে আপনি যদি কার্বোহাইড্রেট সবচেয়ে বেশি খান, তাহলে আপনার ডায়াবেটিস সারবে না। সেই ক্ষেত্রে নর্মাল যে অ্যাডভাইস, সেটা চেঞ্জ করতে হবে অ্যাজ এ ট্রিটমেন্ট প্ল্যান ফর শর্ট ডিউরেশন অফ টাইম, 3 to 4 months। যেটা আমি করি, আমি টোটালি কার্বোহাইড্রেট বন্ধ করে দেবো যদি আপনার ডায়াবেটিস থাকে 1 or 2 weeks। তাহলে আপনার, সেটা আমি পরে আসবো। নর্মাল ফুড পিরামিড হলো আপনি কার্বোহাইড্রেট, যেগুলো ভাত রুটি, এটাই বেশি খান, এরপরে আপনি ফ্রুটস ভেজিটেবল খান, এরপরে ইয়োগurt আর একটু কম খান, ইয়োগurt, ডেইরি প্রোডাক্ট আর মিট, আর তার চেয়েও কম খাবেন হলো তৈলাক্ত জিনিস বা অয়েল বা ফ্যাট। এটা হলো জেনারেল এনএইচএস অ্যাডভাইস, বাট ডিপেন্ডিং অন দি পার্টিকুলার সিচুয়েশন দ্যাট উইল বি চেঞ্জড। এখন আমি খাদ্যের 6টা উপাদান নিয়ে কথা বলছি। এই 6টা উপাদানের মধ্যে এখন কোন খাবারে এই অধিকাংশ উপাদান বেশি থাকবে? নিউট্রিশনাল স্কোর 100-র মধ্যে যদি আমরা স্কোরিং করি, কোন খাবারের স্কোর সবচেয়ে বেশি? যেই খাবারের মধ্যে খাদ্যের 6টা উপাদান সবগুলো এক খাবারে কিন্তু পাওয়া যাবে না। তো এমন কিছু খাবার আমরা খাইতে পারি কিনা যার মধ্যে অধিকাংশ উপাদান পাওয়া যায়, যার নিউট্রিশনাল স্কোর সবচেয়ে বেশি? বিবিসি আপনারা গুগল সার্চ করলে পাবেন, 100 ফুডের একটা লিস্ট করছে সবচেয়ে হাইলি নিউট্রিয়েন্ট। এর মধ্যে 1 নম্বরে কোনটা, কে বলতে পারে? আলমন্ড। এটা নিউট্রিশনাল স্কোর হলো 97 আউট অফ 100। 2 নম্বর হলো চেরি মোয়া, একটা ভেজিটেবল, অনেকটা ক্যাবেজের মতো দেখতে, চেরি মোয়া, এটা নিউট্রিশনাল স্কোর হলো 96। আলমন্ড খেলে কি হবে? এটাতে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এটা স্যাচুরেটেড না, তার মানে গুড। প্রমোট কার্ডিওভাস্কুলার হেলথ, আপনার হৃদরোগ, স্ট্রোক, হার্ট অ্যাটাক, এগুলোর জন্য ভালো হবে। হেল্পস উইথ ডায়াবেটিস, যার ডায়াবেটিস আছে আপনার ব্লাড সুগার কমাইতে সাহায্য করে আলমন্ড। তারপরে চেরি মোয়া, তারপর হচ্ছে চিয়া সিড, আপনি
সুপার মার্কেটে পাবেন, ব্রেকফাস্টের সাথে খেতে পারেন দুধের সাথে মিশিয়ে। তারপর হলো মিষ্টি কুমড়ার বিচি, পাম্পকিন সিড, যেটা নিউট্রিশনাল স্কোর 84। তারপরে বিট গ্রিন, বিটরুট আছে শালগমের মতো দেখতে, কিছুটা লালচে, ওইটার পাতার মধ্যে প্রচুর আপনার ক্যালসিয়াম আছে, আয়রন আছে, ভিটামিন কে আছে এবং বি ভিটামিন আছে। বিটরুটও ভালো, আপনার প্রেশার কমাবে, কোলেস্টেরলের জন্য ভালো। আর বিটরুটের পাতাটা আরও ভালো, যেটা নিউট্রিশনাল কোর 70। ড্রাইড পার্সলে, আমরা শুধু ধনিয়া পাতা খাই, পার্সলে খাই না। পার্সলে ড্রাইড হিসেবে টেস্ট প্লাজদাতে পাবেন, এটা নিউট্রিশনাল স্কোর 69। এটাতে বোরন আছে, ফ্লোরাইড আছে, ক্যালসিয়াম আছে, মানে মিনারেল যে খাদ্যের একটা উপাদান 6টার মধ্যে একটা, এটার মধ্যে মিনারেলস বেশি আছে। তা আমাদের এই কালচার থেকে বেরিয়ে এসে সায়েন্স কি বলে, ইসলাম কি বলে সেটা ফলো করা উচিত। আমাদের নাফসের পূজা না করে আমাদের সুন্নত, এরপর কোরআনিক যে স্টেটমেন্টগুলো আছে সেগুলো ফলো করা উচিত। আমাদের বিগেস্ট প্রবলেম হলো, এটা আমাদের না, এটা মানব জাতির প্রবলেম। যখন ইসলামের দাওয়াত দেওয়া হয় মক্কাতে, তারা বলছিল আমার বাপ দাদারা এটা করে আসছে, তুমি নতুন কথা কেন বল? এই তো আমরা সারা জীবন খেয়ে আসলাম ধনিয়া পাতা, এখন আবার পার্সলে ইউরোপিয়ান খাবার। হ্যাঁ, আমরা সহজে চেঞ্জ হতে চাই না। ধনিয়া পাতা খুবই ভালো, কিন্তু আপনারা পার্সলেও অ্যাড করেন। পার্সলে পাতাটা দেখতে কিরকম? এটা আপনারা গুগল সার্চ করলে পাবেন, গুগল সার্চ করলে পাবেন। আপনার এক লেকচারে আমি সব বুঝাই দিতে পারবো না। All I am trying giving some highlights and guidelines, যাতে আপনাদের সাইকোলজিটা চেঞ্জ হয়। এই তো বললাম খাবারের কথা। এখন খাবারগুলোকে রান্না করে খাবেন না কাঁচা খাবেন, দুইটাই করতে হবে। কারণ আপনি যখন রান্না করবেন তখন অনেক ভিটামিনস নষ্ট হয়ে যায়। এই জন্য এই যে এতক্ষণ শাকসবজি খাবারের কথা বললাম, এর কিছু খাবেন সালাদ হিসাবে, আর কিছু খাবেন রান্না করে। সালাদ অবশ্যই খেতে হবে। কেন? আমার একটা ভিডিও আছে, বাংলাতে করছিলাম, আপনারা চাইলে আমি পাঠিয়ে দেবো। কিভাবে বয়স 10 বছর কম দেখানো যায়, কমানো যায়, এটার উপর একটা ভিডিও করছিলাম 10 মিনিটে। এটার মধ্যে একটা কথা হলো ক্রুসিফেরাস ভেজিটেবলস। এই ভেজিটেবল যদি আপনি সালাদ হিসেবে খান, আপনি আন্টি থেকে আপা হইতে পারবেন, আঙ্কেল থেকে ভাই হইতে পারবেন, এবং এটা সম্ভব। এটা সম্ভব, আপনার খুব ইয়াং মনে হবে যদি আপনি ফ্রেশ ভেজিটেবলস খান। তো আর যদি আপনি রান্না করতে চান, সে রান্নাটা কিভাবে করবেন? মাইক্রোওয়েভ, তাই না? ডুজ অ্যান্ড ডোন্টস। আপনার যে কোনো ডেভেলপমেন্টের একটা ফর্মুলা হইল, কিছু করবেন এবং কিছু করবেন না। এতক্ষণ বললাম কি খাবেন, কিন্তু কি খাবেনের সাথে কি খাবেন না সেটাও জানতে হবে। নেকির সাথে গোনা থাকবে, গোনা বাদ দিতে হবে, নেকি করতে হবে, ভালো খাবার খাইতে হবে, খারাপ খাবার বাদ দিতে হবে, এটাই নিয়ম। রাতের সাথে দিন থাকবে। এখন আপনি কাঁচা ভেজিটেবল খাবেন, সম্ভবত আলজেরিয়ান অথবা মরক্কান রেস্টুরেন্টে গেলে দেখবেন ক্যাবেজ, সব ভেজিটেবল ওরা মেশিন দিয়ে কুচি করে কেটে, এটাই সালাদ। সব ভেজিটেবল, এভরিথিং সালাদ। অনেক আগে বোধহয় বার্মিংহাম গেছিলাম একটা কনফারেন্সে, হোটেলে গেছিলাম। আচ্ছা, এখন মাইক্রোওয়েভ। এর আগের ক্লাসে আপনারা শুনছেন ধূমপানের ব্যাপারে, যে সেটা শুকরের গোস্তের চাইতেও বেশি হারাম। আর আজকে শোনেন মাইক্রোওয়েভ সম্পর্কে। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, মাইক্রো যে ওয়েভটা, এটা হলো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। রেডিয়েশনের আপনার নাম শুনছেন, তাই না? রেডিও থেরাপি। আমি ক্যান্সারের উপর রিসার্চ করছি 10 বছর মেরুকে। তো যাদের বিভিন্ন ক্যান্সার হয়, এই রেডিয়েশন দেওয়া হয় ক্যান্সার সেলগুলোকে কিল করার জন্য, রেডিও থেরাপি হিসাবে। আর এই রেডিয়েশন ইউজ করা হয় কুকিংয়ের জন্য। সেটা এক্স্যাক্টলি সেই রেডিয়েশন না, এটা নন আয়োনাইজিং রেডিয়েশন, যার কারণে আমাদের স্কিন পুড়ে যায় না। মূলত এই মাইক্রোওয়েভ প্রথম সৃষ্টি করেছিল রেডিও টেলিভিশন রাডারের জন্য।
পরবর্তীতে এটা ক্যান্সারের ট্রিটমেন্ট করার জন্য ইউজ করা হয়। এবং আপনারা জানবেন রেডিওথেরাপি দিলে যে ক্যান্সার দেওয়া ওইটা কিছুটা ভালো হয়, কিন্তু রেডিওথেরাপির সাইড এফেক্ট হিসাবে আবার সেকেন্ড ক্যান্সার তৈরি হয়। রেডিওথেরাপির সাইড এফেক্ট আছে। এখন আমি একটা ক্লিনিক্যাল ট্রায়াল করতেছি একটা কোম্পানির সাথে, কোম্পানির নাম হলো ভাসোডাইনামিক। সেটা হলো হেড অ্যান্ড নেক ক্যান্সার আর থ্রোট ক্যান্সারে রেডিওথেরাপি দেওয়া হয়। আর রেডিওথেরাপি দিলে মুখের ভিতরে কিছু ঘা হয়, এটা বলে অরাল মিউকোসাইটিস। এখন যে ট্রায়ালটা করতেছি অরাল মিউকোসাইটিসকে কীভাবে ট্রিটমেন্ট করা যায় সেটার জন্য রেডিওথেরাপি দিয়া অরাল মিউকোসাইটিস তৈরি করা হলো, সেটা ট্রিটমেন্টের জন্য এখন ওষুধ তৈরি করতেছি। তো সেই রেডিওথেরাপি দিয়া আমরা রান্না করি। এটার ক্ষতি কি কি? ইম্পেয়ার্ড কগনিশন, কগনিটিভ পাওয়ার, বুদ্ধিমত্তা কমে যাবে, বমি বমি ভাব, নোসিয়া, ভীষণ প্রবলেম, ডিপ্রেশন অ্যান্ড ইরিটেবিলিটি, ডিপ্রেশন হবে আর আপনার অ্যালার্জি টাইপের অনেক কিছু হবে, উইকেন্ড ইমিউনো সিস্টেম, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যাবে, হেডেক, ডিজিনেস, ইনসোমনিয়া মানে ঘুম এই আসে এই চলে যায়, ইরেগুলার স্লিপ, ফ্রিকুয়েন্ট ইউরিনেশন অ্যান্ড এক্সট্রিম থার্স্ট, ঘন ঘন প্রস্রাব হবে আর পানির পিপাসা লাগে। আপনি যদি রেগুলার বেসিসে এই মাইক্রোওয়েভে রান্না খান এবং এটা স্লোলি হয়, আমি যেগুলো বললাম এগুলো রিসার্চে পাওয়া গেছে, এটা আমার স্বপ্নে পাওয়া কথা না, অথবা মুরব্বীরা বলছে ব্যাপারটা তাও না, এটা রিসার্চ পেপার আছে, প্রত্যেকটা রিসার্চ পেপারের ফাইন্ডিং ছিল আপনি মাইক্রোওয়েভের খাওয়া খাইলে ইম্পেয়ার্ড কগনিশন, নজিয়া, ভীষণ প্রবলেম, ডিপ্রেশন, অ্যালার্জি, উইকেন্ড ইমিউনো সিস্টেম, হেডেক, ডিজিনেস, ইনসোমনিয়া এবং স্লিপ ডিস্টারবেন্স, ফ্রিকুয়েন্ট ইউরিনেশন অ্যান্ড এক্সট্রিম থার্স্ট, খুব বেশি পিপাসা লাগবে, ঘন ঘন প্রস্রাব করতে হবে, ঘুমের ডিস্টার্ব হবে, ডিজিনেস হবে, মাথা ব্যথা হবে, ইমিউনো সিস্টেম দুর্বল হয়ে যাবে, ডিপ্রেশন হবে, অ্যালার্জি হবে, ভীষণ প্রবলেম হবে, বমি বমি ভাব হবে আর আপনার কগনিটিভ পাওয়ার কমে যাবে ইন এ স্লো মোশন। আমি পার্সোনালি রেস্টুরেন্টে মাঝে মধ্যে মাইক্রোওয়েভ খাবার খাইলে এরপর 3বার টয়লেটে চলে, 3 থেকে 4বার। আর যারা নিয়মিত খায় তাদের মাইক্রোওয়েভ ছাড়া খাইলে 3 থেকে 4বার টয়লেটে যাবে। এখন মাইক্রোওয়েভ আপনারা ইউজ করবেন কি করবেন এটা টোটালি আপনাদের ব্যাপার, এই ব্যাপারে ফতোয়া দেওয়ার যোগ্যতা আমার নাই। তবে রিসার্চে মাইক্রোওয়েভের এই ক্ষতিগুলো পাওয়া গেছে, কারণ সিদ্ধান্ত আপনাদের, সিদ্ধান্ত আপনাদের। আমি যখন পিএইচডি করি 1998 সালে ইউনিভার্সিটি অফ সারে, পিএইচডি স্টুডেন্টদের পাশে একটা কিচেন ছিল, সব জায়গায় এখানে অফিসে থাকে, মাইক্রোওয়েভটা ছিল। তা আমি মাইক্রোওয়েভটা রাতের বেলা ফেলে দিয়েছিলাম, কত 1998 সালে, আজ থেকে প্রায় 23 বছর আগে। এবং এটা তখন আমি স্টুডেন্ট, এখানে এটা নিয়ে অনেক কিছু হয়ে গেছে। তো তখন পর্যন্ত এই যে সমস্যাগুলোর কথা বললাম এগুলো রিসার্চে পাওয়া যায় না। তো আমার গাট ফিলিং ছিল যে এটা ক্ষতিকর, ফেলে দিয়েছিলাম। মাইক্রোওয়েভে এই ক্ষতিগুলো কেন হচ্ছে আপনারা ডাক্তারদের সাথে আলাপ করলে জানবেন যে কার্বোহাইড্রেট, যেটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট, এটা ভালো, এটা হজম হতে সময় লাগে, যেমন খিচুড়ি কমপ্লেক্স। তো মাইক্রোওয়েভ করলে কমপ্লেক্স থেকে এটা সিম্পল কার্বোহাইড্রেট হয়ে যায়। তো সিম্পল কার্বোহাইড্রেট তাড়াতাড়ি হজম হয়, ব্লাড সুগার তাড়াতাড়ি বেড়ে যাবে, ডায়াবেটিসের জন্য ক্ষতিকর। তো মাইক্রোওয়েভ যেটা করে কমপ্লেক্স কার্বোহাইড্রেটটাকে ভেঙে সিম্পল করে ফেলে। আর কার্বোহাইড্রেট যদি সিম্পল হয় এটা ব্লাড সুগারে তাড়াতাড়ি চলে যায়, আপনার ডায়াবেটিস রোগের জন্য খুবই ক্ষতিকর। আর তাড়াতাড়ি ব্লাডে গেলে আপনি ওবিজ হয়ে যাবেন, আপনার ওজন বেড়ে যাবে। প্রোটিন থেকে যে আমরা অ্যামিনো অ্যাসিড পাই, মাইক্রোওয়েভ করলে সেই অ্যামিনো অ্যাসিডটা ভেঙে কার্সিনোজেন হয়ে যায়। কার্সিনোজেন হলো ক্যান্সার, ক্যান্সারাস। আমরা যদি কোনো জিনিস পোড়াইয়া খাই, ওই একই জিনিস, পোড়ানো জিনিস শরীরের জন্য ভালো না, ক্যান্সারাস হয়ে যায়।